আসসালামু আলাইকুম। আমি উত্তরবঙ্গের মেয়ে রেশমা বলছি নওগাঁ থেকে। আমার ডেলি ব্লগ চ্যানেল ভিলেজ ফ্লেভারে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এটা আমার সকালের নাস্তা, খুবই সিম্পল আর কি। আমি আসলে গতকাল রাতে প্রচণ্ড মাথা ব্যথা ছিল, যার কারণে তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছি। আবার সকালেও ঘুম থেকে দেরিতে উঠেছি। তো মেয়ের বাবা মেয়েকে স্কুলে রেডি করে পাঠিয়েছে, আবার ওরা বাইরে নাস্তাও করে নিয়েছে। তাই আমি আমার নিজের জন্য আর খুব বেশি ঝামেলা করলাম না, হালকা পাতলা নাস্তা দিয়ে সেরে নিলাম। আর এখানে দেখলাম যে এখানে একটু অগোছালো আছে শুকনো নেটের উপর, তাই একটু মাটি পটারিটা পরিষ্কার করে যে মানি প্লান্টটা এখানে রেখেছিলাম সেটা ধুয়ে আবার নতুন করে পানি দিয়ে রাখছি। আর শুকনো নেটটাও একটু মুছে নেব। এটা তেঁতুলের বিচি কালার হওয়ার জন্য একটুতেই ধুলার আস্তরণটা খুব বোঝা যায়, সাদা সাদা হয়ে থাকে। যদিও প্রতিদিন মোছার সময় পাই না, তবে একদিন দুই দিন পর পর চেষ্টা করি মুছে ফেলার জন্য। তো আসলে যে কোনো জিনিস কিন্তু যত্ন করতে হয়। তো আবার একসাথে এতগুলো কাজ কিন্তু প্রতিদিন করা সম্ভব হয় না, যার কারণে যখন যেটা সময় পাই যে মনে হচ্ছে যে এটা পরিষ্কার করা দরকার, তখন সেইটা করে ফেলি। হাতের কাছে যেই কাজটা থাকে সেটা সেরে ফেলার চেষ্টা করি। তো এই যে মোছার পরে কিন্তু এখন বেশ ভালো চকচক করছে। আর এই যে বাহিরে আমার অপরাজিতা গাছটা দেখাতে নিয়ে আসলাম। হাফসা আপুর গাছটা দেখে খুব আফসোস হচ্ছিল, হাফসা আপুর গাছে কত সুন্দর ফুল ফুটে আছে। আর এইটা আমার মুরগির এত প্রিয় একটা খাবার যে আমি আগে জানতাম না। একদম পাতা খেয়ে ফুল খেয়ে নাড়ু করে ফেলে। তো গত বছর এই ওয়ালটা জুড়ে কিন্তু নীল সবুজের সৌন্দর্য শোভাবৃদ্ধি করছিল ওয়ালটা জুড়ে। আর এবার গাছটা বড় হতে দেয়নি। তো গতবার কিন্তু এত মুরগি ছিল না, আর এইবার তো মুরগি অনেকগুলা, যার কারণে একদম সব খেয়ে শেষ করে ফেলছে। আর এখন আমি যাচ্ছি বাহিরে, আমার রান্নাঘরের পিছন সাইডে একটা লাউ আসছে, সেই লাউটা কাটতে। তো গতবার আরেকটা লাউ এখানে আসছিল, মানে কয়েকদিন আগে কাটছি, আমি দেখাইছি। তো লাউগুলো এত বড় একটা চাল, সেটার উপরে জায়গা পায় না, সেই পিছন দিকে ধরে একদম ঝুলে থাকে। তো ভাবছিলাম যে লাউটা আসলে খেতে পারবো কিনা, কারণ যদি কেউ দেখতে পেত তাহলে কেটে নিয়ে যেত। তো ভাবছিলাম রিজিকে থাকলে পাবো, না থাকলে নাই। তো যাই হোক, আমার রিজিকে ছিল। তো লাউটা কেটে নিয়ে আসলাম, আর এখানে কয়েকটা ঢেঁড়স উঠাচ্ছি। তো আমার আপুরা হয়তো ঢেঁড়স উঠানো দেখতে আর আমার ঢেঁড়স খাওয়া দেখতে দেখতে টায়ার্ড হয়ে যেতে পারেন, কিন্তু আমি কিন্তু মোটেই টায়ার্ড হই না। আমার কাছে খুবই ভালো লাগে ঢেঁড়স ভাজি খেতে, ভর্তা খেতে। যদিও তরকারিটা খুব কম রান্না করি, ঢেঁড়স কিন্তু ইলিশ মাছ দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে। তো এবার ইলিশ মাছ কয়েকদিন থেকে কেনা হচ্ছে না, তো সামনে কেনার ইচ্ছা আছে। শুনতেছি অনেক দাম কম, তো দেখা যাক কিনবো। আর এই যে এখানে একটা কবুতরের বাচ্চা হয়েছে, তো একটা বাচ্চা এই জন্য লাউ দিয়ে রান্না করবে, এমনি রান্না করলে একদম অল্প হবে। তো আলহামদুলিল্লাহ, আসলে আমি একটু যদি পরিশ্রম করি, মানে আমার একটু পরিশ্রমের ফলে আমি কিন্তু মোটামুটি আমার বাসার সব কিছু দিয়ে আমার পারিবারিক চাহিদা মেটাতে পারি। ডিম, কবিতর কিন্তু কবিতর পালার পর থেকে আর কিনে খেতে হয় না, বাসারগুলো দিয়েই খাওয়া হয়ে যায়। আর সবজি তো কিনতে হয় না, সেটা আমার আপুরা তো দেখেন, জানে। তো তারপরে আমি কিন্তু কোটা বাছা করতেছিলাম, এই মুহূর্তে হঠাৎ করে ঝুম বৃষ্টি, আর বৃষ্টি দেখে কিন্তু আমরা তিনজন গোসলে নেমে পড়ি, বৃষ্টিতে ভিজে আর কি। কারণ দুপুরে গোসলের আগে এরকম বৃষ্টি হলে তো আসলে এটা মিস করা যায় না, তাই তিনজনেই গোসল করলাম। খুব ভালো লাগলো, মেয়ে খুব আনন্দ পেয়েছে। তো আসলে আজকে একটু দেরি হয়েছে, যেহেতু ঘুম থেকে দেরিতে উঠছি, রান্না বান্না এগুলোও কিন্তু দেরিতে হয়েছে, তার মধ্যে আবার বৃষ্টি উপভোগ করতে গেলাম। তো ভাবলাম যে দেরি যেহেতু হয়েছে, আর একটু দেরি হলে সমস্যা কি, মাঝে মধ্যে একটু দেরিতে খেলেও ক্ষতি নেই। তো এই যে বাসার লাউ দিয়ে বাসার কুবি তো রান্না করছি, তারপরে ঢেঁড়সও বাড়ির। তো এটা যে শুধু মানে টাকা সেভ হয় বিষয়টা এমন না, এখানে কিন্তু আমি ফ্রেশ একদম তরতাজা একটা সবজি খেতে পারছি, আবার একদম কেমিক্যাল মুক্ত।
তো এটাও কিন্তু অনেক বড় একটা ব্যাপার। আবার দেখার যে একটা সৌন্দর্য, মনের প্রশান্তি, চোখের প্রশান্তি, এটাও কিন্তু অনেক বড় একটা ব্যাপার। সব কিছু মিলেই কিন্তু অনেক তৃপ্তিদায়ক বিষয়টা। তো অনেকে চাইলেই কিন্তু এখন ছাদ বাগান বা বেলকনিতে অল্প পরিসরে লাগাতে পারে। এগুলোতে যে অনেক বেশি পরিশ্রম বা সময় দিতে হয় বিষয়টা কিন্তু এমনও না। আমরা ফুলের গাছে যে পরিমাণ যত্ন নিই, সবজির গাছে কিন্তু সে পরিমাণ যত্নের প্রয়োজন হয় না। একবার লাগাইলে প্রথম দিকে যা একটু যত্নের প্রয়োজন, তারপরে কিন্তু আর শুধু ফল খাওয়া। কারণ এই যে পেঁপে গাছ, লাউ গাছ, চাল কুমড়া যেটাই বলি না কেন, এগুলোতে কিন্তু একবার লাগানোর পর আর খুব বেশি যত্নের প্রয়োজন হয় না। যে ঢেঁড়স গাছ বা যে কোনো শাক, কলমি শাক, পুঁই শাক খুব সহজেই কিন্তু হয়। আর একবার খাওয়ার পরে কিন্তু এটা শেষ হয়ে যায় না, এটা কিন্তু আপনি চাইলে প্রায় পুরো একটা সিজন জুড়েই থাকে। তো দুপুরে খাওয়া শেষ করে একটু আমড়া ছিল, সেগুলো কেটে নিলাম, আচার করব। এমনি কাঁচা বেশ কয়েকটা খাওয়া হয়েছে, তো এগুলো ভাবলাম যে একটু আচার করে ফেলি, খেতে ভালো লাগবে। আর আচার করতে করতে আমার প্রিয় ভাই আপুদেরকে সে পুরোনো রিকোয়েস্টটাই করছি, আমার ভিডিও এখন পর্যন্ত যারা দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেনি তাদের প্রতি আশা রাখছি, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। তো এখানে আমি খুবই সিম্পলভাবে আচার করছি, যেহেতু এটা একবারে হয়তো কড়াই থেকেই শেষ হয়ে যাবে, অথবা খুব বেশি হলে একদিন দুই দিন থাকবে। কারণ আমার মেয়ে এবং মেয়ের বাবা দুজনেই আচার খুব পছন্দ করে। তো এটা আমি শুধু একটু হলুদ, লবণ আর এখানে মরিচের গুঁড়া অল্প পরিমাণে দিব। আর হচ্ছে তেলানির সময় কিন্তু আমি শুকনা রসুন, কাঁচা রসুন থেতো করে দিয়েছি। রসুনের ফ্লেভারটা আচারে আমার কাছে খুব ভালো লাগে। আর একটু পাঁচফোড়ন দিয়েছিলাম খুবই সামান্য পরিমাণ। আর আমি একটা গুঁড়া মশলা করে নিয়েছিলাম, মৌরি, ধনা, জিরা আর শুকনা মরিচ তেলে। তো সেটা আচারের এক পর্যায়ে আমি দিয়ে দিব, আচার নামানোর জাস্ট আগ দিয়ে। আর এখানে ভিনেগার আমি ইউজ করছি না, যেহেতু এটা আমি সংরক্ষণ করব না। আর খুব অল্প পরিমাণে চিনি দিয়েছি, কারণ আমরা কিন্তু অনেক বেশি টক হয় না। তো আচারটা আমি একটু টক ঝাল মিষ্টি খাবো, যার কারণে মিষ্টির পরিমাণ খুব বেশি দেইনি। তো এটা আমি ঢেকে বারবার নেড়ে চেড়ে কিন্তু একদম এই পর্যায়ে চলে এসেছে। আর আমি অফ ক্যামেরাতে একটু লবণ অ্যাড করেছি, আর সেই গুঁড়া মশলাটা কিন্তু দিয়ে দিয়েছি। আসলে ঝাল মিষ্টি যেটাই বলেন, এটা এক একজনের পছন্দ অনুযায়ী কিন্তু এক একজন দেয়। তো আমি আমার পছন্দ মতোই দিয়েছি, যেহেতু মেয়েও খাবে। অনেক বেশি একেবারে কড়া ঝাল দিইনি, তবে মোটামুটি ঝাল, আর মেয়ে এই ঝালটা খেতে পারে। তো আমি এটা এখন নামিয়ে রাখবো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বিকালের ওয়েদারটা এত ভালো ছিল যে চারিদিকে চোখ বুলালেই চোখের একটা প্রশান্তি কাজ করছিল, খুবই ভালো লেগেছে। আর আমরা আচারটা এই যে একটু ঠান্ডা হয়েছে, তার মধ্যে কিন্তু মেয়ে অর্ধেক সাবার করে দিয়েছে, আমিও একটু খেয়েছি, শুধু মেয়ের দোষ দিচ্ছিলাম আর কি। তো যাক, এটা আমি উঠিয়ে রাখছি। লাউ যে রান্না করেছি কবিতর দিয়ে, সেখান থেকে আমি 1/4 ভাগ লাউ মানে রেখে দিয়েছি একটু নরম করে। পরের দিন সকালে খিচুড়ি করব, তো ভাবলাম খিচুড়ি দিয়ে এই আচারটা বেশ ভালো লাগবে, তাই একটু সরিয়ে রাখছি, তাছাড়া শেষ হয়ে যাবে। আর ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।